আজ আমাদের সঙ্গে সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হয়েছেন লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাকে দেখা ও শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। দাদা, এর মধ্যে আমি খুবই একটু হতাশা নিয়ে কথা বলছি আপনার সঙ্গে। হতাশাটা এই বিবেচনায় যে আমি আসলে মানে বুঝতেই পারছি না যে আমাদের সমাজটা কি সামনের দিকে যাচ্ছে না পেছনের দিকে যাচ্ছে। মানুষের মধ্যে সামাজিক যে মূল্যবোধ, মানবিক চিন্তা ভাবনা, সেগুলো এত দ্রুত এবং এত ভয়ঙ্কর ভাবে কেন নষ্ট হয়ে যাচ্ছে, এটাও আমি বুঝতে পারছি না। আমরা কিন্তু বরাবর দেখে এসেছি যে আমাদের প্রতিবেশী, হয়তো মনে করেন অনেক সময় গ্রামে দেখতাম প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ঝগড়া, জমা জমি নিয়ে ঝগড়া, মারামারি পর্যন্ত হতো। কিন্তু তারপর যখন সেই শত্রু, যাকে আপাত দৃষ্টি শত্রু মনে করা হতো, সে যদি কোনো কারণে অসুস্থ হতো, তাহলে ঠিকই কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়িতে তার খোঁজ খবর নিতে যেত, অথবা সে যদি মারা যেত তখন কিন্তু দেখতাম দুই ফ্যামিলি এক হয়ে যেত। তো এই যে পারস্পরিক যে আপনার সহকর্মিতা, এটা যেন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম তোফায়েল আহমেদ মারা গেলেন আজকে 3 দিন আগে। সেই মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়, এবং যাদেরকে আমরা আগে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতাম অথবা গুরুত্বপূর্ণ পদে যাদেরকে বসিয়েছিলাম, তাদের মধ্যে যে আপনার সংকীর্ণতা, যে নিচতা, যে ক্ষুদ্রতা আমরা দেখেছি, আমি না সব মিলিয়ে একটু হতাশ হয়ে গেছি। আপনি দূরে আছেন, সম্ভবত ভালো আছেন, কারণ এই ক্ষুদ্রতার মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে না, কিন্তু দূরে থাকলেও তো কিছু উপলব্ধি করতে পারছেন। কেমন দেখছেন? ঠিক আছে, প্রথমে আমি একটা কথা বলি আপনাকে। সিরিয়াস আলোচনা হয় ধরেন বৈঠকি মজলিসে, আমরা কিন্তু একটু হালকা আলোচনা করি এবং মানুষকে আমরা চিন্তার খোরাক দেই। এই জন্যই হয়তো মানুষ আমাদের অনুষ্ঠান দেখে। প্রথমে আপনি বললেন যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। তো ছোট্ট একটা গল্প বলি। আমার যারা দর্শক শ্রোতা তারা গল্প শুনতে চায়, কিন্তু গল্পটা হচ্ছে কি, দুইজন মানুষ প্লেনে করে পাশাপাশি সিটে বসে যাচ্ছে, রাতের ফ্লাইট। একজনের নাক ডাকার জ্বালায় আরেকজন কিছুতেই ঘুমাইতে পারতেছে না। তো বলতেছে, ভাই ভাই আপনি একটু একটু সামলে নেন। বলছে, কি হয়েছে ভাই? আপনি খুব প্রচন্ড নাক ডাকতেছেন। আচ্ছা সরি। একটু পরে আবার নাক ডাকছে, তো ওই লোকটা বলছে, আবার ঠেলা দিছে, বলছে ভাই প্লিজ একটু একটু সামলে নেন। বলছে, কি হয়েছে ভাই? বলে, আপনি নাক ডাকতেছেন। তৃতীয়বারের লোকটা রেগে গেছে, বলছে, আপনি বারবার আমাকে ঘুম থেকে জাগাচ্ছেন কেন? বলছে, আপনি নাক ডাকছেন। বলছে, আপনি কি দেখেছেন যে আমি নাক ডাকছি? বলছে, না আমি শুনেছি। নাক ডাকা কি দেখা যায়? বলছে, এটাই তো বাঙালির সবচেয়ে খারাপ অভ্যাস, শুনেই বিশ্বাস করেন, দেখেন তারপর আমারে বলেন। বুঝছেন? এখন কথা হলো, আপনি একটু সিরিয়াসলি আসি। আমি প্রথমেই মরহুম তোফায়েল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত বা শান্তি কামনা করি। দেখেন, ভাষা ব্যবহারেও সচেতন হতে হয়। আমি যদি মাগফিরাত বলি, আমি যদি পানি বলি, আমি যদি এইটা বলি, এক ধরনের লোক আছে যারা ওত পেতে আছে এটা ধরার জন্য। আপনি যদি জল বলেন, আপনি যদি শান্তি বলেন, তাহলে আরেক ধরনের মানুষ ওত পেতে আছে আপনাকে ধরার জন্য। আপনি যেটা বললেন, প্রথমেই যেটা বলি, শুধুমাত্র একটিবার তার সাথে আমার যোগাযোগ হয়েছিল। তিনি যখন শেখ হাসিনার মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছিলেন, আপনার হয়তো মনে আছে, তিনি একবার মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছিলেন। তখন আমি বিডি নিউজে একটা লেখা লিখেছিলাম যে মন্ত্রিত্ব ফিরিয়েও এগিয়ে রইলেন তোফায়েল আহমেদ। এর পরের পরদিন আপনার ওনার সেক্রেটারি যোগাযোগ করেছিল, বলছে, স্যার লেখাটা খুব পছন্দ করেছে, আপনি দেশে আসলে স্যারের সাথে দেখা করবেন। কিন্তু আওয়ামী লীগের স্যারদের থেকে আমি সবসময় দূরে থাকতাম, স্যার ম্যাডাম সবার কাছ থেকে দেখা আর হয়নি। কিন্তু যে কথাটা আমি আপনাকে বলছি, ধরুন যে প্রত্যেক জাতির তো একটা ইতিহাস আছে না, প্রত্যেক জাতির একটা ইতিহাস আছে। ইতিহাসটা আপনি যে একটা মনুমেন্ট গড়ে তুলবেন, ইতিহাসের মনুমেন্ট, সোশ্যাল মনুমেন্ট, আপনি যেটাই বলুন, পলিটিক্যাল মনুমেন্ট, তো মনুমেন্ট ইজ নট বিল্ড বাই ওয়ান ব্রিক। একটা ইটে হবে না তো, অনেকগুলো ইট দিয়ে আপনার এটাকে করতে হবে। প্রথমে আমি সমালোচনা করি বলে অনেকে আমার উপর মনে কষ্ট পান, কিন্তু এই কথাটাও তো এখানে বলতে হবে যে আওয়ামী লীগ সবসময় এক ফুলে মালা গাঁথতে চেয়েছে, এক ফুলে কিন্তু মালা হয় না।
মালা গাঁথতে হলে অনেকগুলো ফুলের প্রয়োজন হয়, সেই অনেকগুলো ফুলের একটি ফুল কিন্তু তোফায়েল আহমেদ, যাকে ঠিকভাবে আওয়ামী লীগ ব্যবহার করতে পারেনি। শেষের দিকে তাকে পরিত্যাজ্য হয়েছিল তিনি, এবং আমরা সকলেই আশা করেছিলাম তিনি রাষ্ট্রের একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে যাবে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, তাকে আমি প্রথম দেখি আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র, তাকে হাত করা দিয়ে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল এক কারাগার থেকে আরেক কারাগারে। ওই কম্পার্টমেন্টে আমি দেখেছি পুলিশ তাকে ঘিরে রেখেছে, তার সাথে আমরা হাই হ্যালো করেছিলাম। তোফায়েল আহমেদ তো ধরেন একজন কিংবদন্তি। এখন আপনি যেটা বলছেন, যে পয়েন্টে আপনি এলেন, একজন মানুষের মৃত্যুর পরে এই ঘৃণা, এই বিভৎস, এই কদর্য ভাষা ব্যবহার, এটাও কিন্তু নতুন নয়। খেয়াল করেন আপনি, আজই আপনার সাথে কথা বলার আগে দেখলাম কোথাকার কোন এসব ছেলে পেলের নামও আমি জানি না, বঙ্গবন্ধুকে জারজ বলেছে। দেখুন, একমাত্র আপনার নিজের যদি জন্মের পরিচয় সম্পর্কে সংকট থাকে, তখন আপনি আরেকজনের পরিচয়কে এরকম সংকটে ফেলতে পারেন। কারণ এটা তো খুব সহজ প্রক্রিয়া নয় না। আপনি বলেই দিচ্ছেন যে আমাদের যিনি জাতিকে জন্ম দিয়েছেন তিনি যদি জারজ হন, তার কথা মতো শব্দটি ব্যবহার করতে আমার ঘৃণা হচ্ছে, তাহলে আমরা সবাই তো কোনো না কোনো ভাবে একই সংজ্ঞায় পড়ে যাচ্ছি। এইটুকু বোধও তাদের নেই, এইটুকু বোধও তাদের নেই। আপনি যেটা বলছেন যে সমাজের এই অবক্ষয়ের জন্য, দেখুন মাসুদ ভাই, আমি খুব সিরিয়াসলি একটা কথা বলি আপনাকে, এই অবক্ষয় একদিনে তৈরি হয়নি, এই ঘৃণা একদিনে তৈরি হয়নি, এই বিভৎস কদর্য যে মনোভাব, এটি একদিনের তৈরি নয়, এগুলো দীর্ঘ সময় ধরে প্রস্তুত করা হয়েছে। অথচ আপনার মনে থাকার কথা যে সাদেক হোসেন খোকার জানাজায় কিন্তু তোফায়েল আহমেদ গিয়েছিলেন, গিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন। এখন তোফায়েল ভাইকে হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, উনি এখন সব হিসাব নিকাশে উঠতে চলে গেছেন। কিন্তু যখন মৃত্যু কোনো জায়গায় আপনার সরল রেখা টানতে পারে না, মৃত্যু যেখানে বিভেদ রেখা টানে, সেখানে বুঝতে হবে যে পুরো সমাজ অসুস্থ এবং বিকলাঙ্গ। আমি আপনাকে একটা কথার উত্তর দিতে পারি, সেটা হচ্ছে এর কারণ যারা, তারা আমাদের সমাজে আজকে মাথার মণি। আপনি দেখেন প্রেস সেক্রেটারি, যিনি ডক্টর ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি শফিক সাহেব, তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, এরকম বালখিল্য, এরকম জঘন্য অশ্লীল স্ট্যাটাস কোন সুস্থ মানুষ আসলে দিতে পারে না। অসুস্থতার এই প্রমাণগুলো তারা কিন্তু রেখে যাচ্ছেন, যেমন তার গুরুও রেখেছেন। তার গুরুর আমলে 1.5 বছরে আমাদের দেশে যে বিপর্যয় ঘটেছে, আপনি এই যে বলছেন প্রত্যেকটি শিক্ষককে অপমান করা হয়েছে, প্রত্যেকটা সৎ মানুষকে, ভালো মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে, মুক্তিযোদ্ধাদেরকে জুতোর মালা গলায় দিয়ে অপমান করা হয়েছে। তোফায়েল আহমেদ তো সেই দৃষ্টিকোণ থেকে বেঁচে গেছেন, তাকেও তো এই অপমান করা হতো যদি তিনি সুস্থ থাকতেন। আমরা হয়তো এমনও ছবি দেখতাম, আল্লাহ না করুক এখন তো আর তিনি নাই, যে তার গলায় জুতার মালা ঝুলছে। এরকম ছবি তো শফিকরা দেখতে চাচ্ছেন। এই যে মৃত্যুর পরে তিনি লিখেছেন, দেখেন আপনি স্যাটারটা কিভাবে করছে, বলছে সে বানানটাও পর্যন্ত ভুল করছে ইচ্ছে করে, মানে তোফায়েলকে তোফেল লিখছে। এক সময় আমরা টোফেল পরীক্ষা দিতাম, এটা বলছে আমরা এখন আইএলটিএস এর যুগে প্রবেশ করেছি, টোফেল আমাদের আর প্রয়োজন নেই। এই যে কদর্যহীন মানসিকতা, এই যে আপনার ভাষার অসংযত ব্যবহার এবং অন্তরের ক্লেদ, এই লোকটি কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা ডাস্টবিন বানিয়েছিল, মনে আছে? পরে দেখা গেল কোটি কোটি লোক তাকে ডাস্টবিন ডাকা শুরু করেছে, এবং সেই কারণে সে ওইটা থেকে পার্সোনাল অপসারণ করেছে। আমি একটু আপনাকে এখানে ইন্টারাপ্ট করি, এটা কিন্তু আপনি ভালো বলেছেন যে এখন কিন্তু ডাস্টবিন হাসিনা কেউ বলে না, ডাস্টবিন শফিক বলে। ডাস্টবিন শফিক, হ্যাঁ, ওনার নামই হয়ে গেছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন এবং শফিক। এই জন্য কিন্তু কোনো ক্যাম্পেইন করতে হয় না, অটোমেটিক হয়ে গেছে। না, এখন যদি আপনি নিজের আকিকা নিজে করেন হবে না? আপনি তো আকিকা নিজে করছেন, বুঝছেন? হয়তো মা বাপেরও প্রয়োজন হয়নি, অভিভাবকেরও প্রয়োজন হয়নি, নিজেই কোথায় গিয়ে বই মেলায় একটা ইয়ে নিয়ে, এবং কি হলো শেষে আপনি যেটা বললেন, ফাইনালি হি বিকেম ডাস্টবিন। সবাই তাকে ডাস্টবিন বলছে। কিন্তু একটু সিরিয়াসলি যদি আমরা দেখি, এই ধরনের যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিংবা যারা আমাদের দেশে কোনো না কোনো ভাবে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন, তারা যদি এই ধরনের কথা বলে, তখন তো আপনাকে বুঝতে হবে যে আমাদের সমাজের ভিতরে আসলে পাপ ঢুকে গেছেন। আপনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রঠা বলে আনন্দ পাচ্ছে, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, মানে যে মানুষটি 1941 সালে লোকান্তরিত হয়েছেন, তাকে ভারত বিভাগের জন্য দায়ী করে, বাংলাদেশের জন্য দায়ী করে রঠা ডাকার একটা প্রক্রিয়া চালু হয়েছে। আপনি কাজী নজরুল ইসলামকে শুধু পারছে না, সে তার কবরে আরো একজনকে শুইয়ে দিয়েছে। মানে অপরাধ যাকে বলে, দেখুন যে কোনো মৃত্যু নির্মম, যে কোনো মৃত্যু করুন, সেই সেই লাশ কোথায় দাফন হবে, সেই রাজনীতি যে সমাজ করেছে এবং যারা করেছে, তাদের মুখ থেকে তো আমরা শান্তির ললিত বাণী শুনবো না।
এবং আমি একটা কথা বলি আপনাকে, একবার এখানে আমাকে একটা শিক্ষা দিয়েছিল এক ভদ্র মহিলা, খুব চমৎকার ভাবে। আমি তাকে ফোন করেছিলাম একটা জরুরি কাজে, ভদ্রমহিলা আমার কথার উত্তর দিচ্ছিল অনেক বিলম্বে এবং আমার কাজটা হচ্ছিল না। তখন আমি রেগে গেছিলাম। আমি ফোনে তার সাথে আমাদের বাঙালিদের যা স্বভাব একটু রাগারাগির মতো করেছিলাম। কিচ্ছু বলেনি, শুধু বলেছে কি জানেন, বলছে ইউ আর শোয়িং হোয়াট ইউ আর, তুমি তাই দেখাচ্ছ, তুমি যা। আমি যে কি পরিমাণ লজ্জিত হয়েছিলাম। সে কিন্তু আমাকে একটি কথাও বলেনি, বলেনি যে ইউ শাট আপ বা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, নাথিং। আমি যখন চুপ করে আছি তখন সে বলল যে হোয়াট ক্যান আই সে, ইউ আর শোয়িং হোয়াট ইউ আর, তুমি যা, তুমি তাই তুমি প্রকাশ করছো, বুঝেছেন? একটা ছোট্ট গল্প বলি আপনাকে। বার্লিনে দেয়াল ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে বার্লিন দেয়াল যেটা পরে ভেঙে ফেলেছে মানুষ। তো বার্লিন দেয়ালের এক পাশে পূর্ব জার্মানি, আরেক পাশে পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি অপেক্ষাকৃত উন্নত, পূর্ব জার্মানি অপেক্ষাকৃত দরিদ্র। তো পূর্ব জার্মানির লোকেরা রাগ করে ওদের স্যানিটারি ন্যাপকিন, নোংরা মোংরা এগুলি সব দেয়ালের এপাশ দিয়ে পশ্চিম জার্মানিতে ফেলতো। অভিযোগ করতে করতে জাতিসংঘ থেকে তদন্ত দল এলো। ওরা যেদিন গেল, গিয়ে এসে ওরা পশ্চিম জার্মানির মেয়রকে জিজ্ঞেস করলো যে একটা জিনিস অবাক হলাম। বলছে কি? বলে ওরা যাবতীয় ময়লা ছুটছে তোমাদের দিকে, ওদের টিস্যু, মানে আপনার পুরোনো খাবার টাবার ইত্যাদি, আর তোমরা ওইদিকে আপেল কমলা এগুলি ফেলতেছো কেন? বলে ভাই যা যা আছে তাই তো দিবে, তাই না? ওদের যা আছে তাই দিছে, আমাদের যা আছে আমরা তাই দিছি, তাই না? এখন যার ভিতরে বিষ আছে, যার ভিতরে কদর্য আছে, যার ভিতরে মৃত্যুর প্রতি শ্রদ্ধা নাই, সে তো এই বিষই উগরে দেবে, তাই না? তো আমার যেটা মনে হয়, এই বিষ থেকে আপনি যেটা বলছেন আমরা হয়তো সেফ আছি, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের জেনারেশন অনেক পবিত্র আছে, নতুন জেনারেশনকে বাঁচাতে হবে। কিন্তু এই নতুন জেনারেশন বাঁচানোর ফিলোসফার কে? এই নতুন জেনারেশন ফিলোসফার যদি আপনার এই খান সাহেব হয়, যিনি টিভিতে এসে আবল তাবল কথা বলেন, আরো যদি এরা হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। জি, না এখন কথা হলো, আপনি বললেন যেটা ঠিকই আছে, যার মধ্যে যা আছে সে তো সেটাই উগড়ে দেবে। তাই এখন উগড়ে দেবে। যার মধ্যে বিষ আছে সে বিষ দেবে। কিন্তু এখন আমরা আতঙ্কিত হচ্ছে এই কারণে যে এ ধরনের দেওয়ার লোক যারা, তারা যখন আপনার প্রতিরোধীবিহীন ভাবে হয়ে, তারা যখন উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং তারা যখন বেশি বেশি সংখ্যায় হইচই করছে, তখন কি আতঙ্কিত হব না আমরা? মনে করেন আমি যদি এখন মনে করেন রাস্তায় যে মলমূত্র আবর্জনা ছিটাতে থাকি, তাহলে আমাকে তো কেউ না কেউ বাধা দিবে যে তুমি এটা করতে পারো না। কিন্তু এরা তো বাধাহীন ভাবে কাজগুলি করে যাচ্ছে, আমি তো আতঙ্কিত হচ্ছি ওই কারণে। এখানে তো আপনাকে আমি গোপাল ভাঁড়ের একটা গল্প বলতে বাধ্য হচ্ছি না? গোপাল ভাঁড় যে স্বপ্ন দেখেছেন, এক লোক গোপাল ভাঁড়কে অপমান করার জন্য বলছে যে আমি স্বপ্ন দেখলাম কালকে রাত্রে তোমাকে আপনার গুয়ের পুকুরে ফেলে দেওয়া হয়েছে, বিষ্ঠার পুকুরে, আর আমাকে ক্ষীরের পুকুরে ফেলে দেওয়া হয়েছে, বুঝছেন? গোপাল ভাঁড়কে ফেলেছে গুয়ের পুকুরে, আর ওই লোকটি পড়েছে ক্ষীরের পুকুরে, ক্ষীর ননি এগুলির পুকুরে। তো গোপাল ভাঁড় বলছে যে বাহ, কি চমৎকার স্বপ্ন, আমি কিন্তু পরের পার্টটা দেখছি। বলে পরের পার্ট কি? বলে এরপরে এক লোক এসে বলছে তুই একে চাটবি আর ও তোকে চাটবে, বুঝছেন? শাস্তি হচ্ছে তুই গু চাটবি, আমি ক্ষীর চাটবো। এই লোকগুলোকে আপনার বন্ধ করতে হলে আপনি যেটা বলছেন, ভেরি ইম্পর্টেন্টলি আমি যেটা বলতে চাই আপনার, এটা কিন্তু সমাজকে করতে হবে। এটা তো রাজনীতি করতে পারবে না। রাজনীতির সেই মেরুদণ্ড অনেক আগে কিন্তু ভেঙে গেছে। রাজনীতির সেই মেরুদণ্ডটা কিন্তু ভেঙে গেছে আপনার। আমাকে অনেকে প্রশ্ন করে এবং আপনার ইনবক্সে লেখে যে আপনি তারেক জিয়াকে 6 মাস দেখতে বলেছেন, 6 মাস পরে আমি আবার আপনার সাথে মাসুদ ভাইয়ের একটা চাই, আপনার কি বলে টক শো চাই। তার মানে কি বুঝছেন? সে এখন থেকেই অভিশাপ দিচ্ছে যেন তারেক জিয়া ব্যর্থ হয়, যেন 6 মাস পরে আমরা বসে তার বদনাম করতে পারি। ভাই আমি তো গুণগানও করিনি, বদনামও করিনি। আমরা যেটা বলছি বা আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি, একটা দোজক থেকে আপনি বেঁচেছেন, এটা কেন ভুলে যাচ্ছেন আপনি? আন্তর্জাতিক চাপে হোক, মানুষের প্রেসারে হোক, কিংবা নিজেদের ব্যর্থতার জন্য হোক, যে মানুষটি কেবল নিজেকে ভালোবেসেছেন, কেবল নিজেকে, নার্সিসাস, যিনি কেবলমাত্র নিজের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের দেশের এত বড় অপকার করে গেছেন, আস্তে আস্তে তো সবই বেরোচ্ছে। আপনারা তো জাতীয় টিভিতে হরহামেশা বলছেন, আমি দেখতে পাচ্ছি সবসময়, যে এই লোকটি আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গিয়েছে। তার কারণে চট্টগ্রামকে আপনার কারা কারা বলছে যে চিটার গং,
এটা কিন্তু খুবই অন্যায় এভাবে বলা। চট্টগ্রামে আমরাও মানুষ, তাই না? চট্টগ্রামে আপনার সূর্য সেনও চট্টগ্রামের, প্রীতিলতা চট্টগ্রামের, এম এ আজিজ চট্টগ্রামের, আপনার কি বলে এটাকে, বহু মনীষীর জন্ম হয়েছে। রমেশ শীল চট্টগ্রামের, মনির জমা ইসলামাবাদী চট্টগ্রামের, আবুল ফজল চট্টগ্রামের। এইভাবে চট্টগ্রামকে চিহ্নিত করা যায় না, কিন্তু তার কারণে আপনার চট্টগ্রামকে এইভাবে চট্টগ্রাম বলছে, চট্টগ্রাম এই লোকের জন্য। খেয়াল করেন আপনি, এই মানুষটি যে একটা হিংসার বীজ সমাজে ছিল না আমি বলবো না, ছিল, ছিল অনেক আগে থেকেই ছিল, কিন্তু সেটাকে তিনি আগুন ধরিয়ে দিয়ে গেছেন। আপনার সমস্ত তৃণ, সমস্ত পাতাই তো অপেক্ষা করে একটা দেশলাইয়ের কাঠির জন্য। আপনি মেরে দেন, দাও দাও করে চলবে, কিন্তু আপনি যদি সেগুলি নিয়ে গিয়ে অন্য কাজে ব্যবহার করেন, তাহলে সেগুলি ভালো কাজে ব্যবহার হবে। এই লোকটা যেইভাবে আমাদের সমাজকে হিংসার আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, আজকে সেটারই স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি। তার সেক্রেটারি এই কথা বলা মানে কি? এই সেক্রেটারিকে তিনি 1.5 বছর পুষেছেন এবং কোনো এক অন্ধকার থেকে টেনে এনেছেন। তাদের মধ্যে কোনো ধরনের এক ধরনের সমঝোতা ছিল। তো তারা সকলে একই মানসিকতার মানুষ, নাহলে তারা একই ভাষায় কথা বলছেন কেন? এবং আপনি খেয়াল করেন যে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী আসবেন কি আসবেন না, এইটা নিয়ে যে আসিফ নজরুল সাহেব যে স্ট্যাটাস দিলেন, ওই আপনি যেটা বললেন, আবার কিন্তু সে বলছে যে ঠাকুর ঘরে কে রে, আমি কিন্তু কলা খাই না। এ লোক ভয় পেয়ে গেছে শেখ হাসিনা আসার সংবাদ শুনে, ভয় পেয়ে বলছে যে এই হলে এই চিহ্ন দেন, এই হলে এই চিহ্ন দেন। ভাই আপনারা তো বলছেন আসলেই ফাঁসিতে দেবেন, আসলেই জেলে ঢুকাবেন, এখন চিহ্ন চাচ্ছেন কেন? হ্যাঁ, এবং আমি সেখানে, আমি আমার তো মানে সামনাসামনি যদি কখনো কথা হয়, যদি সুযোগ হয়, আমি তাকে শুধু একটাই বলবো, আপনার জন্য একটা চিহ্ন অপেক্ষা করছে, সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন। আপনি থামেন, এবং থামেন এবং শেষ হন, কারণ আপনি অনেক ক্ষতি করেছেন এই জাতির। এরাই আমাদের ক্ষতি করছে, এবং এখান থেকে বেরুবার পথ বিএনপিকে তৈরি করতে হবে। আওয়ামী লীগ তো ধরেন, আমি এইভাবে বলি বলে অনেকে মাইন্ড করে, কিন্তু সত্যি কথা কি, আওয়ামী লীগ তো জানাজার মিছিল করতে পারছে, জানাজার মানুষ জমায়েত হচ্ছে, সেটা আন্তরিকতা থেকে, শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে, কৃতজ্ঞতা থেকে, ধর্ম থেকে। কিন্তু যে কারণে মানুষের পথে আসা দরকার, সেটা কিন্তু এখনো হচ্ছে না, সেটা আওয়ামী লীগ পারছে না এখনো। আওয়ামী লীগ, আমি আবার বলছি, অনলাইনে ঝগড়াঝাটি করছে, অনলাইনে বিবাদ করছে, একে অপরের বিরুদ্ধে বলছে, যেটা আওয়ামী লীগের অভ্যেস। ওখান থেকে বেরিয়ে এসে যদি আওয়ামী লীগকে করতে হয়, বিএনপির হেল্প লাগবে। আর বিএনপি যদি চায়, আমি মনে করি বিএনপি যদি চায়, আমি খুব দৃঢ়ভাবে বলছি, বিএনপি যদি সৎ শাসন, মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য এখন পর্যন্ত যেটুকু আছে, এবং যদি আপনার সামাজিক শৃঙ্খলা চায়, বিএনপি কিন্তু দীর্ঘ সময় এদের শাসন করতে পারবে, যদি অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিকতা রাজনীতি করে। আমি একটু রাজনীতির প্রসঙ্গে আসি, অন্য রাজনীতি, চলমান রাজনীতি, সরকারি দলের রাজনীতি। আমরা এর মধ্যে দেখলাম গত এক সপ্তাহে দুটো ব্যাপার এই ক্যাবিনেটে। একটা ব্যাপার হলো একজন মন্ত্রী তিনি পদত্যাগ করলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, পার্বত্য বিষয়ক মন্ত্রী। আরেকটা ঘটনা দেখলাম, আমাদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বহুল আলোচিত মন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, 1 বছর ওখানে থাকবেন। তো এই 1 বছর উনি কিভাবে থাকবেন? বলা হচ্ছে উনি পদত্যাগ করে ওখানে যাবেন, কিন্তু ওনাকে আজকে দেখলাম উনি বলেছেন যে সরকার যদি তাকে ছুটি দেয়, তাহলে উনি ছুটি নিয়েও 1 বছর থাকতে পারেন। তার মানে 1 বছর পরে বাকি 4 বছরের জন্য আবার ওনার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার খায়েশ আছে। তো এই লোকটার মানে বিভিন্ন স্টেপ নিয়ে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ, আমার মধ্যে তো আছে। আমি সব মানুষকে দায় দিচ্ছি না, আমি নিজেই ওনাকে খুবই সন্দেহজনক চরিত্র হিসেবে বিবেচনা করি। কারণ ওনাকে আমার মনে হয় যে উনি বাংলাদেশের বেতনভোগী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছেন, তা আমি মনে করি। এখন এই যে দুটো ঘটনা সরকারের মধ্যে, এই দুটো ঘটনা কিভাবে আপনি মনে করছেন? সরকারের দুটো ঘটনা কি কোনো ঝাঁকুনি কিনা? আমার মনে হয় না ঝাঁকুনি। দেখুন, ধরুন যে প্রত্যেক দেশেই কিন্তু পদত্যাগের নজির আছে, একমাত্র আমাদের দেশে গলা ধাক্কা ছাড়া বের হয় না, অথবা যদি পতন না ঘটে কেউ পদত্যাগ করে না আমাদের এই বাংলাদেশগুলিতে বা বাংলাগুলি, উভয় বাংলায়। কিন্তু পদত্যাগের প্রচুর প্রচুর নিদর্শন আছে। এইখানেই আপনাকে আমি বলেছিলাম বোধহয় গতবার, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, পশ্চিমবঙ্গের। হ্যাঁ, ইলেকশন রেজাল্ট বাইরে হওয়ার আগেই উনি পদত্যাগ করে ফেলেছেন। পদত্যাগ যারা করতে পারে তাদেরকে আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে ধরেন, হয় উনি ওই কাজটা সামলাতে পারছে না, অথবা আমি মনে করি কি, আমি এই দেশে কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করেছি, যারা খুব চতুর হয়, বিচক্ষণ হয়, তারা স্যান্ডউইচের মতো ব্যবহার করে, আপনাকে দুই দিক থেকে চাপবে,
পাউরুটি দুই দিক থেকে চাপ দিলে মাঝখানেটা অটোমেটিক বেরিয়ে যায়, এমন চাপা চাপবে আপনি নিজেই বেরিয়ে পালিয়ে যাবেন, পদত্যাগ আর করতে হবে না, নিজেই বাঁচবেন। তো দীপেন দেওয়ান কেন পদত্যাগ করেছে এটা কিন্তু একটু ধোঁয়াশা দেখলাম আমি, একটু ধোঁয়াশা। কারণ উনি বলছেন যে উনি এই কারণে, ওই কারণগুলো আমার কাছে মজবুত মনে হয়নি। আমি পড়েছিলাম যে কেন উনি পদত্যাগ করলেন। তার বদলে বরং মনীষ নামের এক ভদ্রলোক, মনীষ দেওয়ান সম্ভবত, যাকে তিনি চেয়ারম্যান চেয়েছিলেন সম্ভবত পার্বত্য পরিষদের বা কিছু একটা, উনি যে স্টেটমেন্টটা দিয়েছে ওইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। উনি বলেছে যে উনি কাজ করতে পারছে না, উনার কথা রক্ষা করা হয় নাই, উনার চেয়ে উনার প্রতিমন্ত্রীর মানে ভার বেশি, এবং এই সমস্ত কারণ কিন্তু মনীষ দেওয়ান লিখেছে এক জায়গায়, আমি দেখলাম এটা। তো এটা যদি সত্য হয় তাহলে আমি বলবো যে ব্যালেন্স অফ পাওয়ারের ঘাটতিতেই দীপেন দেওয়ান চলে গেছেন। এখন যেহেতু এটা অ্যাকসেপ্টেড বাই দ্য সুপ্রিম অথরিটি, প্রধানমন্ত্রী বা যারা যারা, এটা নিশ্চয়ই গৃহীত হয়ে গেছে, কাজেই দীপেন দেওয়ান ইজ ফিনিশ। আমি মনে করি না ইটস এ বিগ ইস্যু। অন্য কাউকে ওখানে অবশ্যই বিএনপি নিয়োগ দিতে পারে, তবে আমি আশা করব যে আপনার আমাদের দেশে যেহেতু নানা ধরনের সেক্টরে আমরা ভাগ হয়ে আছি, আদিবাসী, চাকমা, মারমা, আমার মনে হয় যারা পার্বত্য চট্টগ্রামের মূল অধিবাসী বা যারা সেখানকার ভূমিপুত্র বা কন্যা, তাদের থেকে একজনকে নিলে আমার মনে হয় যে সেই অঞ্চলের সম্মানও রক্ষা হবে এবং সেই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব হবে। এই জায়গাটায় যেন ভুল করা না হয়, এটা আমার অনুরোধ থাকবে যদি তারা এই অনুষ্ঠান দেখেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার কোনো পদত্যাগ, এটা তো কোনো রাজনৈতিক পদত্যাগ নয়। উনি তো বলেছেন যে আমি বিএনপির আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ইত্যাদি ইত্যাদি। তো পদত্যাগে যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করার জন্য নিশ্চয়ই বিএনপি প্রস্তুত আছে। আর আপনি খলিল সাহেবের যেটা বললেন, খলিল সাহেব যে আমেরিকার মানুষ, এটা তার কথাবার্তা এবং আচার আচরণেই আমরা বুঝতে পারতাম, যেটা আপনি বললেন যে বারবার আপনারও মনে হয়েছে। তো সেটা ধরেন মেনে নিতে হবে। হ্যাঁ, সত্য কথাটা বললে অনেকের গায়ে লাগে, আমি এখন বিপ্লবী হয়ে বলতে পারি না মানবো না, রাশিয়ার একজন এজেন্ট দিতে হবে, হ্যাঁ ভারতের একজন এজেন্ট দিতে হবে, পাকিস্তানের একজন এজেন্ট দিতে হবে, হবে না, আপনাকে মানতেই হবে। পররাষ্ট্রের মতো আপনি দেখেন জয়শঙ্কর এত বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এবং তাকে কিন্তু উনি কিন্তু রাজনীতিবিদ নন, উনাকে টেকনোক্রেটা এনে মোদি বসিয়েছে। ইজ এ সাকসেসফুল ফরেন মিনিস্টার সো ফার, ইন্ডিয়ার সবচেয়ে সার্থক একজন পররাষ্ট্রমন্ত্রী, তাকেও আমেরিকার কথা শুনতে হচ্ছে। আমেরিকার সাথে আপনি সংঘাতে গেলে আপনার পতন হবে, আপনি কৌশলে যতটা পারেন আদায় করে নিতে হবে। খলিলুর রহমান যদি সত্যিকার অর্থে আমেরিকার লোক, আমি তো সেটা কিছু দেখছি না, তার চেয়ে তিনি তো ওই সমস্ত লোকদের চাইতে অনেক ভালো যারা টাকা খেয়ে ডিপ স্টেট করেছে এবং যারা ডিপ স্টেটের হয়ে বক্তৃতা দিয়ে পরে নিজের ঘরের লোককে এমপি বানিয়ে বিপ্লবী হয়ে গেছে। তাদের মতো তো না, তারাও তো আছে আমাদের সমাজে, তাই না? তারপরে আপনার যারা অতি বাম কিন্তু ভিতরে ভিতরে ডিপ স্টেটের সাথে হাত মিলিয়েছে, তাদেরকে তো চিনি আমরা। তো খলিল সাহেব যে পর্যন্ত ছিলেন এবং জাতিসংঘের সভাপতি হওয়াটা তো গৌরবের, অন্যায়ের তো কিছু না। এখন তিনি যদি কোনো গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন, দ্যাট উইল কাম আউট, তখন আমরা তাকে সেভাবে বিবেচনা করব। আপাতত আমার মনে হয় যে ছুটিতে যাক আর যাই যাক, আমাদের কিন্তু একজন শক্ত পররাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, এবং সেটা খুবই দুঃখজনক হলেও সত্য, ফারুক চৌধুরীর পরে, আপনার নিশ্চয় মনে আছে ফারুক চৌধুরীর কথা, পররাষ্ট্র সচিব ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, এদের পরে কিন্তু আমরা আসলে সেইভাবে পাইনি। আমরা দুই একজনের কথা বলতে পারি যারা ঝলসে উঠেছিলেন, কিন্তু নিরন্তর যেটা ধারাবাহিক যেটা, সেটার জন্য কিন্তু যে মেধা, প্রজ্ঞা এবং ব্যক্তিত্বের প্রয়োজন হয়, সেটা কিন্তু খলিল সাহেবের নেই। সেই ধরনের মানুষ আমরা চাই। রিপ্রেজেন্টেশন মিনস আপনি যখন দাঁড়াবেন বিশ্ব গ্লোবাল এরিয়ায়, আপনি যখন দাঁড়াবেন তখন আপনার চেহারা, দুটি, আলাপ সবকিছুতে বিচক্ষণতায় যেন বাংলাদেশ কথা বলে। সেরকম একজন পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পাওয়া খুব মুশকিল মনে হয় না আমার, যদি পেতে চান। জি, এটা হলো প্রতিনিধিত্ব করে। আমি প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা লিখেছেন মোহাম্মদ হামিদুজ্জামান প্রামাণিক। তিনি লিখেছেন, এক তোফায়েল আহমেদের এই দেশ তৈরিতে যে অবদান আছে, যারা ওনার বিরোধিতা করতেছে, এই দেশ সৃষ্টিতে তাদের অবদান তোফায়েল আহমেদের নখের সমান অবদান নেই। হামিদুজ্জামান সাহেব হয়তো খুব বেশি একটা তুলনা করেছেন, এটা হয়তো প্রতীকী অর্থে করেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু ওনার বক্তব্যের চেয়ে খুব একটা ভিন্ন নয়। এ কারণে যে যারা ওনাকে নিয়ে এখন বড় বড় কথা বলছেন, ওনার বিরোধিতা করছেন, আমার ধারণা এদের অধিকাংশই আমাদের স্বাধীনতার
পক্ষের লোক নন চিন্তা ভাবনার দিক দিয়ে এবং আচরণগত দিক দিয়ে। কাজেই ওনার এই বক্তব্যের সঙ্গে আমি খুব একটা দ্বিমত পোষণ করছি না। দ্বিতীয় যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন শাহ আলম। তিনি লিখেছেন, মাসুদ ভাই, আমাদের সংস্কৃতি দাঁড়িয়ে হিংসার উপর। অল্প কিছু মানুষ আছে শুধু, সব কিছু স্বাভাবিক ন্যায়। তোফায়েল নিঃসন্দেহে কিংবদন্তি, কিন্তু ওনার কিছু উক্তি খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ওনাকে বিতর্কিত করেছে। আর বিগত 3 নির্বাচনের ব্যাপারে ওনার ভূমিকা কি ছিল? আর মুজিব আমলে বিতর্কিত রক্ষী বাহিনীর প্রধান ছিলেন উনি। আমি জানতে চাই, ওনার অবদান স্বীকার করে কি ওনার অপকর্মের সমালোচনা করা যাবে না? যাবে। আপনি যে কারো অপকর্মের সমালোচনা করতে পারেন। তোফায়েল আহমেদ যেদিন মারা গেলেন তার আগের দিন কি ওনার সমালোচনা করেছেন? অথবা তার আগের দিন, অথবা তার আগের দিন? তো একটা মানুষ যখন মারা যায় যেদিন, সেই দিনই ওনার সমালোচনা করার মাধ্যমে আপনি আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন? উনি রক্ষী বাহিনীর প্রধান ছিলেন, কথা সত্য, অস্বীকার করি না। ওই সময়ে সেনাবাহিনীর উপপ্রধান কে ছিলেন? জিয়া রহমান ছিলেন। তো কি হয়েছে? জিয়া রহমান তো বাকশালের সদস্য ছিলেন। তাদের কি প্রমাণিত হয়? তাদের কি প্রমাণিত হয় যে বঙ্গবন্ধুর যে শাসন, যে শাসনকে আমরা অপশাসন বলি, আমি তো বলি ব্যর্থ শাসক ছিলেন। বঙ্গবন্ধু বিরাট নেতা ছিলেন, কিন্তু শাসক হিসেবে উনি ব্যর্থ ছিলেন, এটা আমি মনে করি পার্সোনালি। তো সেই ব্যর্থ শাসনের দায় কি জিয়া রহমানের উপর পড়বে? জিনিসটা এভাবে ভাবুন। অনেক সময় তো হয় অনেক কিছু, একটা শাসন আমলে অনেকেই থাকেন, কাজে যেহেতু ওনার সঙ্গে ছিলেন অতএব খারাপ, এভাবে হয় না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আপনি খালেদা জিয়া সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে তোফায়েল আহমেদ হয়তো খারাপ মন্তব্য করছেন, এখন কি এনসিপির যারা নেতা আছেন তারা তারেক রহমান সম্বন্ধে মন্দ মন্তব্য করেন না? তো কি হয়েছে? এনসিপির লিডারে তো তারেক রহমান সম্পর্কে অনেক কিছুই বলেন, সমস্যাটা কি হয়েছে? যে তারেক রহমান কিছু মনে করেছে, আপনি মনে করেন কেন? ভাই, সমালোচনা মানুষের হবেই, যার যার ভঙ্গিতে সমালোচনা করবে। আমি মনে করি এগুলিকে আরো স্পোর্টিংলি দেখা উচিত। আমার নেতা সমালোচনা করলো অতএব তাকে আমি খুন করে ফেলবো, বিষয়টা এরকম না রে ভাই। হাবিবুন নাহার লিখেছেন, ছোট ছোট পোলাপান যেভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা চালাচ্ছে, এটা অশনি সংকেত। সমাজ পচে যাচ্ছে, মনুষ্যত্ব নষ্ট হচ্ছে, ভদ্রতা সভ্যতা সব ধ্বংসের দিকে যাচ্ছে। খন্দকার আতিকুজ্জামান লিখেছেন, মাসুদ সাহেব, ভোলাবাসীর অনুভূতি আর আপনার অনুভূতি এক নয়। নির্মম ইতিহাসের কথা কি ভুলে গেছেন? আসলে এক নয়, কারণ ভোলাবাসী, আমি তো ভোলার লোক না, আমি ওটা বলতে পারবো না, আপনি বলতে পারবেন। আপনি নিশ্চয়ই ভোলাবাসী, আপনার কাছে অনেক নির্মম ইতিহাসের কথা আমি ভুলে যাইনি, আমি ভুলবো না। আপনি কোন নির্মম ইতিহাসের কথা বলছেন এটা আপনি ভালো জানবেন। কিন্তু ভোলায় শেষ পর্যন্ত তোফায়েল আহমেদ থেকে জানাজা হয়েছে, সেই জানাজায় যত লোক ছিল তারা কি ভোলাবাসী নন? আপনি গেলে আপনাকে এই প্রশ্নটাই করেন। আপনি হয়তো আপনার ভোলাবাসী হিসেবে আপনার কিছু ইতিহাস আপনার কাছে আছে, আপনার কাছে কিছু ঘটনা আছে, কিন্তু যে হাজার হাজার লোক ওই জানাজায় গিয়েছিল তারা কি ভোলাবাসী নন? কাজেই যদি উনি কোনো আপনার সঙ্গে কোনো নির্মম আচরণ করে থাকেন, তার শাস্তি তো আল্লাহ দেবে ওনাকে। আপনি কেন তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করবেন? ভাই, সামাজিক প্রাণী হিসেবে মানুষের একটা দায়িত্ব আছে না? মানুষের যে আচরণটা করা থাকে, আমি তো আপনাকে ওই দিন ওই অনুষ্ঠানে আমি যে কন্টেন্ট করেছিলাম সেখানে তো আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলেছিলাম। একটা ইহুদি মারা গিয়েছিল, তো ওই ইহুদিকে জীবিত থাকাকালে কখনো ইসলামের প্রশংসা করেছে? ইসলামের যে রাসূল ছিল তার প্রশংসা করেছেন? তারপরে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করেছেন। তা আপনি কার মতো হতে চান? আপনি কি আপনার নবীর মতো হতে চান না? এনামুল হক লিখেছেন, মৃত ব্যক্তির বিষয়ে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন, মুসলমান হিসেবে মৃত ব্যক্তির সমালোচনা চলে না। আমি মন্দ হলে আপনি ভালো হবেন না কেন? ইসলাম মানি, ইসলামের নীতি মানি না, এ হলো এদেশের এক শ্রেণীর নামধারী মুসলমানদের অবস্থা। এটা নিয়ে আমি আর কি বলবো। ফজলু লিখেছেন, কামাল সাহেব, দেশটা কোন দিকে যাচ্ছে জানি না,
কিছু মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে গেছে, মানুষ মানুষকে সম্মান করে না। ইউনূস সরকার যা করেছে তারই প্রতিফলন। যারা ধর্ম নিয়ে চর্চা করে তারাও সঠিকভাবে কথা বলে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। মোহাম্মদ মিলন লিখেছেন, আমাদের দেশে একজন সাধারণ মুসলমানের কথাবার্তা এবং কর্মকাণ্ড দ্বারা ইসলাম ধর্মের যে পরিমাণ বদনাম হচ্ছে তার চেয়ে শত শত গুণ বেশি বদনাম হচ্ছে বিশেষ করে ইসলামিক নামধারী কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থকদের আচার আচরণ, কথাবার্তা, কর্মকাণ্ডের কারণে। আব্দুল আহাদ লিখেছেন, মাসুদ সাহেব, যখন জামাত নেতাদের ফাঁসি দিয়ে হত্যা পরে আওয়ামী লীগের লোকজন কি বলেছিল, তখন আপনি তার উত্তরে কি বলেছিলেন? জয় বাংলা জাতীয় পন্থা স্লোগান, জাতীয়তা ইসলামে হারাম, তাই এই স্লোগান নিয়ে কথা একজন মুসলিমের নৈতিক দায়িত্ব। ভাই, আপনার লেখায় অসংখ্য বানান ভুল, বাক্যের কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে আমি এটা পড়লাম এই কারণে, তো আমি আসলে জাস্ট আমি উপলব্ধি করতে চাচ্ছি যে আপনার চিন্তাধারাটা কোন দিকে। দেখুন, জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল একটা ট্রাইব্যুনালের মাধ্যমে, আবার সেই একই ট্রাইব্যুনালে হাসিনারও বিচার করা হচ্ছে এবং একটা রায়ও হয়েছে। তো এখন এই ট্রাইব্যুনাল তখন ভুল করেছে, এখন শুদ্ধ করছে। বিষয়গুলো আপনারা খেয়াল করেন ভাই। তখন যে ট্রাইব্যুনালের চেহারা ছিল, এখনকার ট্রাইব্যুনালের চেহারা কি তার চেয়ে অনেক পাল্টে গেছে? এখন যদি বলেন যে না, তখন বিচার বিভাগ ঠিক ছিল না, এখন বিচার বিভাগ ঠিক আছে, এই সমস্ত প্রশ্নগুলো নিজেকে করুন, জবাব পেয়ে যাবেন। আর তারপরেও কথা হলো যে তখন যেটা হয়েছিল সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে একটা অন্যায়কে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করে? এই কমেন্টটা করেছেন কে ফাতেমা সৈয়দা। তিনি লিখেছেন, অবাক হচ্ছেন কেন? খাল কেটে কুমির এনেছিলেন, কুমিরের হিংস্রতা নেবেন না তাই কি হয়? আপনার মুখে এইসব কথা এখন রীতিমতো অন্তঃশ্বাস শূন্য লাগে। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে কেন এই কথা বলছেন। হ্যাঁ, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছিলাম, আমি এখনো করি। শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগের যে গভর্নমেন্ট, শেখ হাসিনা যে গভর্নমেন্ট ছিল সেটা যেভাবে চলছিল, যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যেভাবে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছিল, যেভাবে দুর্নীতি চলছিল, আমি অবশ্যই তার সমালোচনা করব। তখনও করেছি, এখনও করব। এখন সেই সমালোচনার পর নতুন যে সরকার এসেছে সেটা যদি তার চেয়েও খারাপ হয়, হতেও পারে, আমি তারও সমালোচনা করব। কিন্তু পরেরটা খারাপ হয়েছে বলে আগের খারাপটাকে আমি ভালো বলবো, তা তো ভাই হয় না। আমি আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। লাইফ এক্সপ্রেস লিখেছেন, আসসালামু আলাইকুম। আসলে জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলাদেশের না, ভারতের। সেটা নিয়ে আমি কনফিউশনে আছি। ভারতের পশ্চিমবঙ্গের লোকেরাও জয় বাংলা বলে, আবার আমার দেশের লোকেরাও জয় বাংলা বলে। আর আপনি বললেন জয় বাংলা ৭১-এর মুক্তিযুদ্ধের স্লোগান। আপনি যদি এই জয় বাংলার ইতিহাস নিয়ে একটা এপিসোড করেন তাহলে অনেক খুশি হব। জয় বাংলা স্লোগানটার উৎপত্তি কিভাবে হয়েছে এটা নিয়ে একটা এপিসোড করবেন প্লিজ। করব, আপনি যখন বললেন আমি অবশ্যই করব। তবে আপনার এই প্রসঙ্গে কথা বলার আগে আমি আরও দুটো কমেন্ট পড়ে নেব। সিরাজউদ্দিন লিখেছেন, জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭শে মার্চ বিকেলে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দিয়েছিলেন সেটার সমাপ্তি বাক্য ছিল জয় বাংলা। তারেক অপু লিখেছেন, জয় বাংলা স্লোগান শুনলে ওদের গাত্র দাহ হয়। এটা তো বাংলাদেশের স্লোগান, ওদের স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। ভাই, এটা নিয়ে অনেক বিতর্ক চলবে, হচ্ছে। আমি মনে করি অনেকে যে মনে করেন আজকে এই যে জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান, এটা কিন্তু যারা মনে করেন তাদের যতটা দোষ তার চেয়ে বেশি দোষ হলো আওয়ামী লীগের। আওয়ামী লীগ এই স্লোগানটা তাদের দলীয় স্লোগানে পরিণত করেছিল, যে কারণে আওয়ামী লীগের আচরণের কারণে কিন্তু আজকে এই অবস্থা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের একক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। এই জন্য আজকে আওয়ামী লীগের সমালোচনা যারা করে তারা মুক্তিযুদ্ধের সমালোচনা করে। কাজে এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমি মনে করি যে একটা দল জয় বাংলা স্লোগান বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এটা কোনো দলের প্রপার্টি না, এটা সারা দেশের প্রপার্টি। উজ্জ্বল আব্দুল আলেম লিখেছেন, আমার জীবনে এত নোংরা রাজনীতি দেখিনি।
অনেক ধন্যবাদ ভাই, আপনি ঠিক বলেছেন। এটাই শেষ মন্তব্য। এটা লিখেছেন ইনসাফ টেক্সট। সাদেক হোসেন খোকার জানাজা সংসদ ভবনে হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগের সিংহভাগ মন্ত্রী এমপি উপস্থিত ছিল, অথচ তোফায়েল আহমেদের মতো একজন ব্যক্তির জানাজা শহীদ মিনারেও নেওয়ার সাহস পেল না। ধিক্কার জানাই। আওয়ামী লীগের শাসনামলে যে রাজনৈতিক শিষ্টাচার ছিল তার 50 ভাগের 1 ভাগও দেখাইতে পারল না। ভাই, আপনার বক্তব্যের সঙ্গে আমি একমত। প্রিয় দর্শক, এই ছিল দর্শকের কথার আজকের আয়োজন। আমি একটা কথা বলি, আমি অনেকগুলো কমেন্ট পড়েছি যেগুলোর কোনো কমেন্ট প্রসঙ্গে আমার কোনো বক্তব্য আমি দিইনি, এটা ইচ্ছে করে দিইনি, কারণ ওখানে বক্তব্য দেওয়ার তেমন কোনো প্রয়োজন ছিল না। ওনারা যে কমেন্টগুলো করেছেন সেগুলোই একটা পরিপূর্ণ বক্তব্য। এরকম আগামীতেও হবে। আমি অনেকগুলি কমেন্ট হয়তো পড়ব যেগুলির কোনো জবাব আমি দেওয়ার প্রয়োজন মনে করব না, কারণ আমি মনে করব সেগুলোই পুরো বক্তব্যটাকে তুলে আনছে। আর যেগুলি বলবো সেগুলো হয়তো একটু অধিকতর ব্যাখ্যার জন্য অথবা একটা জবাব দেওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন। আপনারা খেয়াল করেছেন আমরা এরই মধ্যে পরপর 3 দিন দর্শকের কথা করতে পেরেছি। আমি চেষ্টা করব এটা নিয়মিত করার জন্য। আশা করি 1 সপ্তাহ হলে পরে অভ্যাস হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন। এটা প্রতিদিন